জীবনে হঠাৎ করেই শেকড়হীন হয়ে যাওয়া ঠিক কেমন? আপনি দেখলেন যেখানে যে ঘরে আপনি আপনার সুখ দুঃখ প্রতিটা মুহূর্ত ভাগ করে নেন, সেই ঘরটা আপনার প্রিয় আস্তানা, সেটা আপনার আর অধীনে নেই, সেটা চলে যাচ্ছে অন্য কারো দখলে। আপনার প্রতিষ্ঠিত ব্যবসা, আপনার উপার্জন, সমস্ত কিছু চলে যাচ্ছে অন্য কারো দখলে। কি করবেন আপনি? না, মোটেই হেরে যাবেন না। শুরু করতে হবে জীবন আবার নতুন করে। এই বার্তা নিয়েই আমি পারমিতা আবারও চলে এসেছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন ভীষণ সাহসী কন্যা। তার নাম রজনী শাহ, যিনি একজন এডুকেটর এবং যিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। আসুন আলাপ করে নেই আমাদের আজকের অতিথি রজনীর সঙ্গে। নমস্কার রজনী। রজনী, খুব ভালো লাগছে তোমাকে এইভাবে আমাদের এই মঞ্চে আজকে কাছে পেয়ে। তোমার কেমন লাগছে আজ জীবন যোদ্ধার এই মঞ্চে একজন যোদ্ধা হিসেবে তুমি আমাদের ডাকে সাড়া দিলে? কেমন লাগছে? প্রথমত বলি, এই ধারাবাহিকটা যখন শুরু হয় তখন যে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হয়েছিল সেটা দেখে আমার কোথাও ক্লিক করেছিল। তো আমিও ভেবেছিলাম যে এই মঞ্চে আমিও একদিন আমার জীবনযুদ্ধের কাহিনী বলতে পারবো, সবার সাথে ভাগ করতে পারবো। আর তারপরেই এখান থেকে কল যায়, তারপরে আমি আজকে এখানে এসে আমি এই মঞ্চের একজন হতে পেরেছি। তো সেটাকে আমি আমার সৌভাগ্য বলে মনে করি। আর কোথাও আমি মনে করি যে মন থেকে কিছু একটা চাইলে হয়তো ঈশ্বর সেটাতে সাড়া দেয়। একদম তাই, ঠিক রজনী। এই যে বিশ্বাসটা তোমার যে তুমি একদিন এই মঞ্চে এসে তোমার যুদ্ধের কাহিনী লোকেদের বলবে, এবং আমরা সত্যি সেটাতে আপ্লুত যে আজকে তোমাকে কাছে পেয়েছি। একটু শুরুর দিনগুলোতে যদি ফিরে যাই, আমি জানতে পেরেছি যে তুমি এমন একটা শহর থেকে হঠাৎ করে রাতারাতি চলে আসতে হলো তোমাকে, যেখানে তোমাকে ভিটে মাটি ছেড়ে সমস্ত কিছু এক রাতে তোমার ফ্যামিলিকে শিফট করে আসতে হলো এই শহরে। ওই যে তখনের যে একটা ভয়ঙ্কর মুহূর্ত, সেটা তোমার স্মৃতিতে, তোমার জীবনে কোথাও না কোথাও বারবার ফিরে আসে। তো সেই অভিজ্ঞতা বা সেই স্মৃতিটা তোমার কাছে কতটা ভয়ঙ্কর, সেটা মানে কতদিন আগের কথা, একটু যদি আমাদের বলো। আমার বয়স তখন 3 বছর, কিন্তু 3 বছর মাত্র? হ্যাঁ। তো এবং মানে সেখানেই তোমার এই স্মৃতিটা মানে এতটাই গভীরভাবে দাগ কেটে ছিল যে তুমি আজকে এতদিন পরেও সেটা তোমার মনে রয়ে গেছে। সাংঘাতিক। শিলংয়ে খাসিদের আর নন ট্রাইবালদের মধ্যে একটা ঝামেলা অনেক বছর ধরেই চলছে। তো সেখানে আমরাও সেটার মানে বলি হই, বা আমাদেরও অনেকটাই ওখানে ক্ষতি হয়। তারপরে যখন আমার জন্ম হলো, টেনশন কিন্তু ছিল শিলংয়ে। তারপরে হঠাৎ করে একদিন জানতে পারলাম যে আমি যে বাড়িতে জন্ম হয়েছি, যে বাড়িতে আমার অন্নপ্রাশন হয়েছে, যে বাড়িতে আমরা সবাই মিলে থাকছি, হঠাৎ করে মা বলল যে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি তখন খুবই ছোট, 3 বছর। আমি মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব। মা বলল নতুন শহরে, নতুন জীবনে, নতুনভাবে না, নতুন করে আমাদের জীবন শুরু করতে হবে, সেটুকু মা বলল। তারপরে তো যথারীতি প্যাকিং শুরু হলো। কিন্তু আমার একটা জিনিস ছিল সব সময়, যে আমার মা বাবা আমার পাশে আছে, তো হয়তো আমরা কিছু একটা ভালোর দিকেই এগোচ্ছি। তারপরে যেদিন বাড়ি ছাড়তে হলো, সেদিন আমার কোথাও একটা মনে হয়েছে যে আমাকে এই পুরো মানে নিজের ভেটিটা ছেড়ে, ভিটে মাটি, হ্যাঁ, সব কিছু ছেড়ে হয়তো সারা জীবনের জন্য চলে যেতে হবে। আর সেই সময় আমি বাড়ির খুঁটি ধরে আমি খুব কেঁদেছিলাম। আমাদের এমন অবস্থা হয়েছে, ভাবছি রজনী, মানে তখন তোমার বয়স মাত্র 3 বছর এবং বাড়িটাকে তুমি ভালোবাসতে শুরু করেছো, তখন চিনতে শুরু করেছো, সেই সময়টা আচমকা তোমাকে চলে যেতে হচ্ছে। তো ভাবছি মানে কতটা কষ্টকর এই ব্যাপারটা, যে তুমি এখনো সেটা মানে
ক্যারি করতে হচ্ছে তোমাকে এই স্মৃতিটাই, ভয়ঙ্কর স্মৃতিটা। তারপর কি হলো? তারপর যথারীতি জিনিস প্যাকিং করে ট্রাকে ভরা হলো। তারপরে আমাদের লুকিয়ে আসতে হয়েছে, কারণ কারণ ওখানে বাবাকে টার্গেট করা হয়েছিল, যেহেতু উনি বোধহয় কোনো বিজনেসম্যান বিজনেস ছিলেন। আর প্লাস উনাকে বলা হয়েছিল যে বাড়িটা যেভাবে হোক দিয়ে দিতে হবে, আর উনি সেটা মানতে চাইছিল না। আমরা বহু বছর কেস করেছি, গুয়াহাটি হাইকোর্টে কেস চলেছে, কিন্তু তারপরে যখন দেখলো মা যে মানুষটার উপরে এসে পড়েছে, মানুষটার প্রাণ নিয়ে টানাটানি, তখন মা বলল যে আমি বাড়ি দিয়ে কি করব যদি আমার মানুষটাই না থাকে। তারপর আমরা সেইখান থেকে নিঃস্ব হয়ে সেই ট্রাকের মধ্যে যতটুকু জিনিস মানে যতটুকু দরকার, যা মানে একটা বাঁচার জন্য যতটুকু দরকার সেইটুকু নিয়ে আমরা গুয়াহাটিতে এসে পা দিই। তারপরের থেকে তো শুরু হয় একটা নতুন যুদ্ধ। প্রথম শুরু হলো আমার স্কুলিং, কোথায় দেওয়া হবে, কি করা হবে। তারপরে আসলো ইনকামের ব্যাপার, কারণ খেতে তো হবে, আর গুয়াহাটিতে এসে ভাড়া বাড়িতে থাকা, ভাড়া দেওয়া সব কিছুই মিলিয়ে মিশিয়ে একটা চাপটা খুব হয়ে গেছিল। তারপরে শুরু হলো কিভাবে ইনকাম করা যায়, আমাকে কিভাবে একটা সুস্থ পরিবেশে বড় করা যায়। সেই ক্ষেত্রে আমি একমাত্র কন্যা ছিলে? আমি একমাত্র। আর সেই ক্ষেত্রে আমার মা খুব মানে ওতপ্রোতভাবে এই যুদ্ধের মধ্যে উনি সেনাপতি হয়ে দাঁড়িয়েছেন। উনি সবকিছু উনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন জিনিসগুলো, যে আমাকে আর বাবাকে কিছুতেই হারতে হবে না, হারতে দেওয়া যাবে না, আমাদেরকে শুরু করতেই হবে। তো উনি একটাই কথা বলেছিলেন, ঠিক আছে 3 জন তো রয়েছি, আর কি চাই জীবনে, মানুষ যদি থাকে সব কিছু হবে, সম্পদ হবে, সম্পদ কি, মানুষই তো সম্পদ। তো সেখান থেকেই শুরু, সবকিছু আবার নতুন করে শুরু করা যায়। বন্ধুরা, মানে রজনীর কথা শুনতে শুনতে আমি তাই ভাবছি কতটা ভয়ঙ্কর হতে পারে যে একটা রাতে যখন ভিটে মাটি সমস্ত কিছু ছেড়ে নিজের উপার্জনের যাটুকু সঞ্চয় সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সেরকমটা দেখে পালিয়ে আসতে হয় যখন একটা নতুন শহরে, অজানা শহরে। সেখানকার জীবন কতটা টানবে তাদের, কিছুই তাদের জানা ছিল না, কিন্তু জীবন এটাই, জীবন শুরু থেকে আবার শুরু করতে হয়। এবং এই বার্তা নিয়েই আমরা বারবার করে চলে আসি রজনীর মতো মানুষের গল্প নিয়ে। আমরা রজনীর কাছে আবারও ফিরব। তাহলে রজনী, আমরা ধরে নিতে পারি যে তোমার মাই তোমার প্রেরণাদাত্রী, একটু তার কথা শুনবো। মা আমার জীবনে সব কিছু, আমার ব্যাকবোন। মা না থাকলে হয়তো আজকে আমাদের পরিবারটাই ভেসে যেত। মা সবসময় একটাই কথা আমাকে বলেছে যে তুই ছেলে তুই মেয়ে, আমি যেহেতু তোকে জন্ম দিয়েছি, আমি কিন্তু আর সন্তানের কথা ভাবিনি কোনোদিনও। আর এইটাও মা কোনোদিনও আশা করিনি যে আমি সবসময় মা বা বাবার পাশে দাঁড়াবো। ও মার একটাই কথা ছিল যে আমি সবসময় আমার পায়ে দাঁড়াবো, আর আমার যাতে কারোর কাছে হাত পাততে না হয়, সেটা মা সবসময় বলতো আমাকে। কারণ সেটার মতন লজ্জাজনক কিছু নেই একটা মেয়ের কাছে, যখন সে হাত পেতে টাকা নিতে হবে ওর ছোট ছোট জিনিসগুলো পুরো করার জন্য। তো সেখান থেকে আমার মাথায় কোথাও ছিল ঠিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে হবে, সেটা মা বারবার করে ছোটবেলা থেকেই তোমাকে বলেছে। আর সেটা মা সবসময় একটা কথা বলেছে যে আমাদের যে পরিস্থিতির থেকে আমরা এসেছি, সেখানে কিন্তু শিক্ষা ছাড়া আমাদের আর কোনো অস্ত্র নেই। শিক্ষাটাকে আমাদের পরম অস্ত্র করে আমাদের জীবনকে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক, আমরা শুনবো রজনী তোমার কথা আরও, এবং পৌঁছে দেব আমাদের ক্যামেরার ওপারে আমাদের দর্শকদেরকে। চলে যাচ্ছি আবারও রজনীর কাছে। রজনী, আজকে শুনছি তোমাকে, তোমার সাহসের কথা, তোমার মায়ের সাহসের কথা, যিনি তোমাকে বারবার সাহস সঞ্চয় করতে সাহায্য করেছেন। একটু জানতে চাইবো রজনী, যে তোমাদের ফ্যামিলির আর্থিক দিকটা কে সামলাতেন, মানে এই শহরে আসার পরে? আমি যখন ছোট ছিলাম তখন তো মা বাবা দুজনই, আমার মাও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল যে আর্থিক দিকটা সামলাতে হবে, যেহেতু আমি প্রাইভেট স্কুলে পড়েছি, আর গুয়াহাটি শহরে প্রাইভেট স্কুলে অনেক খরচ। তা মা আর বাবা দুজন মিলেই সামলেছে। যেরকম মানে একটা গাড়ির 4টা চাকা সমানে চলতে হবে, ওইভাবে মা বাবা মানে সেইভাবেই ব্যালেন্স করে চলিয়েছে।
তারপরেরটা যখন আমি বড় হয়েছি ম্যাট্রিকের পরে, তখন আমার বয়স খুবই কম। আমি অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনে গেছিলাম টিউশন করার জন্য, মেডিকেল আর মানে তুমি পড়তে পড়তে গেছিলে গেছিলাম, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য, কোচিং এর জন্য হ্যাঁ। গেছিলে। তখন ওই স্কলাস্টিক গ্রুপ বলে অর্গানাইজেশনটার এমডি উনি আমাকে একদিন ওনার ক্যাবিনে ডেকে বলল যে আচ্ছা টিউশন একটা আছে, তুই কি করবি? তখন আমি খুবই ছোট, 15-16 মানে বছরের। উনি কি জানতেন তোমাদের এই হ্যাঁ, উনি জানতেন যে আমার আর্থিক একটু ব্যাপারটা, এই চাপটার কথা উনি জানতেন? জানতেন। তো উনি আমাকে বললেন যে তুই কি মানে টিউশন করতে ইন্টারেস্টেড? ক্লাস 5-এর বাচ্চা, ভাঙা ঘরে একটা বাচ্চাকে আমি পড়াতাম। তো সেখান থেকে আমার শুরু। হাতে বয়স করি। কত তখন? তখন আমার 15-16 হবে। 15-16 বছর মাত্র। হ্যাঁ। আর উনি কিন্তু আমার এই কাজের সূত্রে আজকে আমি যেটা করছি ওই হাতে করি কিন্তু উনার হাতেই দেওয়া। উনি মানে তুমি পড়তে গেছিলে সেখানে, তুমি পড়ানো, সেখান থেকে পড়ানো শুরু করলাম। তারপরে সেখান থেকে আজ অবধি, মানে তারপরে আর ফিরে তাকাতে হয়নি। একটা 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 করে টিউশন করে যাচ্ছি, একটা একটা করে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে, ওদের রেফারেন্সে আরো স্টুডেন্ট পাচ্ছি। তো তারপর তোমার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং? আমার তো সেটা করা হলো না, কিন্তু আমার স্টুডেন্টরা করেছে। বাহ, তোমার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। হ্যাঁ, সেটা আমি করতে পেরেছি। এখন ওরা অন্য অনেক মানে প্রতিষ্ঠিত অর্গানাইজেশনগুলোতে ওরা কর্মরত, আর সেটা দেখে খুব ভালোও লাগে যে একসময় আমি পড়িয়েছিলাম, আর আজ এটাই জোর। আর আজ ওরা খুব মানে প্রাউডলি কাজ করছে, ভালো কাজ করছে। ওদেরকেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি ওদের অ্যাচিভমেন্টসগুলো দেখি, আর কোথাও মনে শান্তি নেই যে আমার শিক্ষার আলোয় আমি ওদের জীবনটা একটু হলেও পরিবর্তন করতে পেরেছি। সত্যি তো, এবং তোমার মতো মেয়েদেরই তো দরকার এই সমাজে। সত্যি গো, যত শুনছি মানে ভালো লাগছে। আমি জানি ক্যামেরার ওপাশে যারা রয়েছেন তারাও রজনীর মতো মেয়েদের এই গল্পটা শুনে নিশ্চয়ই অনুপ্রাণিত হচ্ছেন, যে একটা 15 বছরের মেয়ে কি করে আবার শুরু করছে, তার সংসারকে কি করে সাহায্যের হাত এগিয়ে দিচ্ছে এবং নিজে স্বাবলম্বী হতে শিখছে। সত্যি তাই রজনী, তোমার থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও কিছু শিখবো আমরা। একটা প্রশ্ন আবারও আছে তোমার কাছে। তুমি বলছিলে তোমার বয়স তখন 15-16, তুমি সংসারের ভার নিতে শুরু করেছো। ঠিক এই বয়সে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, মানুষের জীবনে প্রেম আসে, প্রেমের মতো একটা ইমোশন যখন মানুষ ভেসে যায়। তোমার এই রকম একটা বয়সে যখন চারপাশের বান্ধবীরা হয়তো বা কারো সঙ্গে প্রেম করছে, কারো সঙ্গে কফি শপে যাচ্ছে, কারো সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, তুমি তখন বাড়ি বাড়ি গিয়ে টিউশন করছো, হয় রোদে পুড়ে নয় বৃষ্টিতে ভিজে, তুমি সেইভাবে দিনগুলি কাটিয়ে দিচ্ছ। তোমার সেই সময়ে কখনো মানে প্রেম আসেনি বা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি? সেরকম সময় অ্যাকচুয়ালি আমি এতটা পাইনি জীবনে, ভাবার মতোই সময় হয়নি। আর তখন খুবই ছোট ছিলাম, দায়িত্বও ছিল অনেকটা, কমিটমেন্ট ছিল। ছেলেদের, মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের জীবনটা আমার হাতে ছিল। তো ওদের জীবনটাকে একটা ভালো একটা পরিপূর্ণ করতে গিয়ে কোথাও আমার ওই টাইমটা একটু মানে বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, জীবনে প্রেম আসেনি সেটা বললে ভুল হবে। প্রেম সবার জীবনে হয়তো আসে, আমার জীবনেও সেই মানে প্রেমের ফাল্গুন মাস এসেছিল, কিন্তু সেটা কোনো কারণে ফ্যামিলির মানে অমতের জন্য সেটা আর হয়ে উঠল না। আর মা বাবাকে কষ্ট দেওয়াটা আমিও মানে সেটা মনে করেছি যে কোথাও ওদেরকে কষ্ট দেওয়া মানে উচিত নয়, কারণ ওরা ওদের জীবনে অনেকটা স্ট্রাগল করেছে। তো সেখানেই বিরতি দিলাম, বিরতি দিয়ে কিন্তু জীবন তো থামে না। তো হার্ট ব্রেক হয়েছিল, মন ভেঙেছিল? মন তো ভাঙা মানে মন ভাঙা থাকবেই, জীবন থাকলে মন ভাঙা থাকবে, দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুই থাকবে। কিন্তু সেখান থেকে একটাই কথা ছিল যে আমার কিন্তু থামলে চলবে না, কারণ আমার সাথে জড়িয়ে আছে আমার মা বাবা এবং আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তো সেখানে যদি আমি থেমে যাই বা আমি মন খারাপ করে বসে থাকি, সেখানে আমার সেই সুযোগটা আমি পাইনি যে কোথাও আমি মন খারাপ করে বসবো। প্রেমের একটা সম্পর্ক থেকে অনেক বেশি গুরুত্ব ছিল তোমার মা বাবা,
সংসারের দায়িত্ব এবং তোমার ছাত্রছাত্রীদের দায়িত্ব। ঠিক, আসলে এই বয়সে তো ছেলেমেয়েরা গুডি গুডি গার্ল হয়ে থাকে বা মা বাবার সাংঘাতিক একটা ঘেরা টপের মধ্যে থাকে। তো সেইখানে দাঁড়িয়ে তুমি তখন অলরেডি নেমে পড়েছো জীবন যুদ্ধে, চলছিলই সেই যুদ্ধটা, তুমি নেমে পড়েছো তোমার মা বাবাকে তুমি কি করে সাহায্য করবে, কি করে তাদের আর্থিকভাবে তুমি সহযোগিতা করতে পারবে। সত্যি তাই, আমরা যত শুনছি যত জানছি আরও অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে, আরও কিছু জানবো। দর্শক বন্ধুরা, আমরা রজনীর মতো মেয়ের কাহিনী শুনছি, তার প্রতিদিনের জীবন যুদ্ধ শুনছি, শুনতে শুনতে অনেক কিছু শিখছি। কিন্তু ক্যামেরার ওপাশের দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছেও যদি নিজেদের কোনো গল্প থাকে বলার মতো, হয়তো রজনীর মতো অনেক মেয়েরা ক্যামেরার ওপাশে রয়েছেন, তারা এগিয়ে আসুন আমাদের এই মঞ্চে, আপনাদের গল্প তুলে ধরুন। নিচে যোগাযোগের ঠিকানা রয়েছে। আমরা ফিরে যাব আবারও রজনীর কাছে। রজনী, তোমার জীবনের লক্ষ্য কি এই মুহূর্তে? জীবনের লক্ষ্য অনেক কিছুই থাকে। এই মুহূর্তে লক্ষ্য হলো যদি আমি একটা জীবনকেও ছুঁয়ে যেতে পারি, একটা জীবনে যদি আমার করা কাজ দিয়ে যদি আমি সেটাকে পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে যেতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আমার এই মানুষ জন্ম নেওয়া জীবনটাকে আমি ধন্য মনে করব। ছোট্ট মেয়েটা কত বড় বড় কথা বলছে, কত বড় হয়ে গেছে মনে হচ্ছে। মানে আমি শুধু স্মৃতিতে বারবার ফিরে আসছে সেই 3 বছরের মেয়ে যে ভিটেমাটি ছেড়ে চলে এসেছিল একটা নতুন শহরে, মা বাবার সঙ্গে একা একা সে বড় হচ্ছে, নতুন করে সেই সমস্ত কিছু অ্যাডাপ্ট করছে। আমার সেই ছবিটা আসলেই ভাসছে চোখে। যাই হোক, আমরা তোমার অনেক কথা শুনছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু ভাবাচ্ছে, খানিকটা হয়তো ইমোশনালও হচ্ছি। তুমি তোমার ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে ভাবো সেইভাবে অনেক শিক্ষকেরাই ভাবেন, কিন্তু তোমার নিজের জীবনটাকে নিয়ে তুমি ঠিক কী ভাবছো, কিভাবে আরও তুমি এগোবে বা কী পরিকল্পনা রয়েছে তোমার? আমি মনে করি জীবনটা পুরোপুরি কিন্তু মানে ঠাকুরের ইচ্ছায় চলে। আমি মাত্র একটা মাধ্যম। যা হচ্ছে পৃথিবীতে সব কিছু উনার ইচ্ছাতেই হচ্ছে। তাই আমি মনে করি যে আমার জীবনটাও উনিই রচনা করেছেন আর উনিই চালিয়ে নেবেন। তাই আমি আমার জীবন নিয়ে কিন্তু বিশেষ কিছু ভাবি না। শুধু ঠাকুরকে একটাই কথা বলি যে জীবনটা যতটা কঠিন তুমি মানে আমার রাস্তাটা তুমি বানিয়েছো, সেইটুকু শক্তি আমাকে দিও যাতে আমি সেই কঠিন রাস্তাটাতে আমি এগোতে পারি। ঠিক, এই বিশ্বাসটাই তো আসল, সমর্পণটাই আসল, ঈশ্বরের কাছে সেই সমর্পণ বা সেই বিশ্বাস। রজনী, তুমি অনেক, আমি যতটুকু জানি অনেক এনজিওর সঙ্গে জড়িয়ে রয়েছো এবং নানাভাবে তুমি সামাজিক নানা কাজে নিজেকে জুড়ে দিয়েছো বা জুড়ে রেখেছো এবং অনেক জায়গা থেকে তুমি পুরস্কৃতও হয়েছো। তো আমাদের একটু বলবে তুমি ঠিক কিসের সঙ্গে জড়িয়ে আছো? মানে এখন আমি 4টা অর্গানাইজেশনের সাথে জড়িয়ে আছি। তার মধ্যে একটা হলো ইন্সপায়ারিং ইন্ডিয়ান উইমেন। আচ্ছা, এইটা লন্ডন বেসড একটা অর্গানাইজেশন, যেখানে আমি 2020 থেকে সেটার সঙ্গে আমি ইনডাইরেক্টলি মানে যুক্ত ছিলাম। তারপরে 2023 থেকে আমি একদম ভালো করে ওদের অর্গানাইজেশনটাকে বুঝে আর ওই অর্গানাইজেশনের মাধ্যমে অনেক কাজ করেছি। আচ্ছা, এই অর্গানাইজেশনটা শুরু হয়েছিল 2016-তে ইউকেতে। তারপরে ওরা আস্তে আস্তে ইন্ডিয়াতে ওরা নিজের ব্রাঞ্চ খুলেছে আর জায়গায় জায়গায় ওরা কিন্তু কাজ করছে। তো তারা কি কাজ করে? ওরা মহিলাদের আর পথশিশুদের নিয়ে কিছু কাজ করছে। আসামে ওরা কিছু প্রজেক্ট করেছে যেটা আমি মানে লিড করার সৌভাগ্য পেয়েছি। সেটা কিছু স্টেশনারি আইটেমস বাচ্চাদের মধ্যে বিতরণ করা, তারপরে যে মহিলাগুলো রাস্তার ধারে দোকান দেয় ওদের মধ্যে কিন্তু মানে নিজের হাইজিন বা হেলথের নিয়ে কোনো অ্যাওয়ারনেস নেই। তো আমরা সেই জিনিসটা ভেবেছি যে ওদেরকে স্যানিটারি প্যাডস হোক বা ওদেরকে ফার্স্ট এড কিট এইসব দিয়ে ওদেরকে একটু ওদের যে হেলথ অ্যান্ড হাইজিনটা ভীষণ দরকার একটু অ্যাওয়্যার করা, কারণ ওরা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে। মহিলা যদি সুস্থ থাকে পুরো বাড়িটা সুস্থ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রচেষ্টাগুলো
মানে করেছি, আরও পরিকল্পনা আছে, দেখি কতদূর এগোতে পারি। সত্যি অনেক অনেক কিছু করছো এবং তুমি যে সমস্ত এনজিওদের সঙ্গে জড়িয়ে রয়েছো তাদের জন্য শুভেচ্ছা রইল এবং তোমার জন্য তো অবশ্যই রইল। এর সঙ্গে আজকে রয়েছেন একজন ভীষণ সাহসী কন্যা রজনী। ফিরে যাচ্ছি তার কাছে। রজনী, এবারে খুব ব্যক্তিগত আরও একটা মুহূর্ত মনে পড়ছে আমার। 2024 4 অক্টোবর তুমি তোমার মাকে হারিয়েছো, তোমার সাহসের খুঁটিকে তুমি হারিয়েছ। কি করে সেটা গ্রহণ করলে? সেটা আমি এখনো গ্রহণ করতে পারি না। কোথাও এখনো মনে হয় মা হয়তো ফিরে আসবে। সেদিন একটা কথা বুঝেছি যে কোনো কিছুই আমাদের হাতে নেই, সব কিছুই কিন্তু একটা সময়ের খেলা। আর সেখান থেকে কিছু দায়িত্ব আমার উপর আসে, যেগুলো দায়িত্ব হয়তো আগে আমি আর নিতে হতো না, কিন্তু তারপর থেকে আমি বুঝেছি যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, নাথিং ইজ পার্মানেন্ট। আর সেখান থেকেই আবার এক নতুন যুদ্ধ। মা বাবাও চিরদিন থাকেন না। এখন বাবা বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চাকে আমি সামলাচ্ছি, বাড়িটাকে সামলাচ্ছি, মার কিছু স্বপ্ন ছিল আমাকে নিয়ে, সেগুলো পূরণ করার চেষ্টা করছি। এভাবে জীবন যুদ্ধ চলছে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ব্রেভ গার্ল, উই মাস্ট সে। সত্যি তোমার এই কাহিনী অনেককে প্রেরণা দেবে এবং আমরাও ভীষণভাবে ঋদ্ধ হলাম। আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা র্যাপিড ফায়ারে যাব, তো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, প্রেম তোমার কাছে কি? বিশ্বাস। দায়িত্ব? বাড়ি, ঘর, স্টুডেন্ট, মা বাবা। জীবন তোমার কাছে কি? প্রেম। স্বপ্ন? এগিয়ে চলা। বাহ, তোমার স্বপ্ন পূরণ হোক, তুমি এভাবেই এগিয়ে যাও, তোমার ছাত্রছাত্রীদের মধ্যে তুমি এইভাবে শিক্ষার আলো ছড়িয়ে দাও রজনী। আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল। যেতে যেতে আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি কি বলতে চাইবে? আমি এটাই বলতে চাই, জীবন যুদ্ধে হেরে যাওয়া কোনো দিনই সেটা করতে নেই। জীবনটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রতে হয় আমরা জিতবো, নয় আমরা শিখবো। আর সেটাই আমরা সবসময় মাথায় রেখে এগোতেই হবে। যতদিন প্রাণ আছে ততদিন যুদ্ধ থাকবে, ততদিন শিখতে হবে। মানুষ বলে যে চিতায় ওঠার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের শিক্ষা অনেক কিছু থাকে। প্রতিদিন যদি আমরা কিছু না কিছু শিখি নতুন করে। প্রত্যেকটা জিনিস থেকে আমরা শিখতে পারি। আমরা প্রকৃতির থেকে শিখতে পারি, মানুষ থেকে শিখতে পারি, পরিস্থিতির থেকে শিখতে পারি। সেই শিক্ষাগুলোকে নিজের জীবনে গ্রহণ করে এগিয়ে যাওয়াটাই কিন্তু জীবন, আর সেটাকে নিয়েই আমরা সবাই এগোতে হবে। বাহ, সত্যি রজনী ভীষণ সুন্দর করে বললে। আমি জানি দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই রজনীর এই কাহিনীতে অনুপ্রাণিত হয়েছেন। আসলে সত্যি জীবন কখনোই হেরে যাওয়ার নাম নয়, কখনোই হাহুতাশ করার জায়গা নয়। আমরা এগিয়ে যাব আমাদের গল্পটা নতুন করে লেখার জন্য। আজকের মতো এইটুকুই, বিদায় নিতে হবে। দেখা হবে আবারও পরবর্তী পর্বে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।